কৌশলের নামে গুপ্ত সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি বলেছেন তারেক রহমান। কাঁদলেন গুম খুনের শিকার পরিবারগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা শুনে আশ্বাস দিলেন পাশে থাকার। ইসির আপিল শুনানিতে হট্টগোল। কুমিল্লায় হাসনাতের মনোনয়ন বৈধ, বাতিল মঞ্জুরুলের। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে ইইউ প্রতিনিধি দল। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের ঐক্য সংহতি বজায় রাখতে হবে, গণমাধ্যম সম্মেলনে বলেছেন সিনিয়র সাংবাদিকরা। ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার আর সুযোগ নেই বলেছেন মামুনুল হক। জোট ভাঙনে দুষলেন নিজেদের ব্যর্থতাকেই। সব দলের জন্য জোটের দ্বার উন্মুক্ত, জানিয়েছে জামাত। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসির প্রতিনিধি দলের সাথে বিসিবির বৈঠক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গুম খুনের শিকার পরিবারকে পুনর্বাসন ও ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। তারা নির্বাচন বাতিলের সকল ষড়যন্ত্র রুখে দিতেও প্রস্তুত আছেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ফ্যাসিবাদের হাতে গুম খুনের শিকার পরিবারের সদস্যরা। মা বাবা জানেন না তার ছেলে কোথায়, বাবার খোঁজ জানতে চান সন্তান। স্বামীর ছবি হাতে এক যুগেরও বেশি সময় ধরে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্ত্রী। ভাইকে এখনো খুঁজে ফেরেন তার বোন। এ যেন আওয়ামী জাতাকলে পিষ্ট নির্যাতিতদের বিষাদ সিন্ধু। নতুন বছর আসে কিন্তু আমাদের বাবার আসে না। আমরা একটা বছরের বেশি হয়ে গেল 5 আগস্টের পর, কিন্তু আমরা একজনকেও ফেরত পেলাম না। এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি, এমন অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি। এখনো হেঁটে হাঁটা শেখার সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা বুকে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি, কিন্তু আমি আমার বাবাকে কোথাও পাইনি। প্রিয়জন হারানোর শূন্যতা আর ন্যায় বিচার না পাওয়ার ব্যথা নিয়ে এই মানুষগুলো এখনো আশায় বুক বাঁধছেন। বলছেন এই বাংলার মাটিতেই অন্যায়ের বিচার দেখতে চান তারা। এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় যাই নাই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? বাকি জীবন আমরা কি হিসেবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমি সবার বিচার চাই, শুধু আমার পরিবারের জন্য না, আমি সকলের পরিবারের জন্য বিচার চাই। আল্লাহ যেন সেটা হিদায়াত করে। খুন থাকা অবস্থায়ও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে আমাদের মতো এরকম গুম করা পরিবার। কাউকে বাসা থেকে বের হতে দেয় নাই, কাউকে কোর্টে যেতে দেওয়া হয় নাই, কাউকে থানায় জিডি করতে যাওয়া হয় নাই। সকল সময় একটা ব্যারিয়ারের ভিতর রেখেছে প্রশাসন। গুম পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের একটি দাবি থাকছে, যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে, এবং ন্যায় বিচারটা যাতে প্রতিষ্ঠিত হয়। গুম খুনের শিকার পরিবারের এই কান্না ছুঁয়ে গেছে তারেক রহমানকেও। মঞ্চে বসে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনিও। এ সময় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শিলংয়ের সেই মানসিক হাসপাতালের বন্দিশালায় ওখানেও কোলাপসিবল গেট দিয়ে বন্ধ করে রাখা হতো। আল্লাহর কাছে প্রার্থনা করলাম, কি পাগল হিসেবে এখানে আমার জীবন অবসান হবে? রব্বুল আলামিন আমার সন্তানরা কি, আমার পরিবার কি আমার কবরের ঠিকানা পাবে না, জিয়ারত করতে পাবে না? গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের জন্য বিশেষ পরিকল্পনা আছে বলে জানান বিএনপির চেয়ারম্যান। আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। রাষ্ট্রীয় সহিংসতার শিকার পরিবারগুলোর প্রতি সাধ্যমতন রাষ্ট্রীয় সহায়তা হাত বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি।
ফেসিবাদের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়ে তিনি বলেন, এর জন্য গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রয়োজন। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ তৈরির পথ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয়। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সাক্ষাৎ করেছেন। এ সময় নির্বাচন ও আগামীতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শনিবার বিএনপির গুলশান কার্যালয়ে ওই বৈঠক শেষে এই তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব ও দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, বৈঠকে সারা কুক জানিয়েছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুদেশের উন্নয়ন ও বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখতে চায় যুক্তরাজ্য। নির্বাচনী পরিবেশ নিয়ে ব্রিটেনের মনোভাব ইতিবাচক বলেও জানান হুমায়ুন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত। বিএনপির চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর, হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সব কিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথেই সম্পর্ক করব আমাদের দেশের স্বার্থেই করব, এবং যেটা আমাদের মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ইন্টারেস্টকে বজায় রাখবে, এক্ষেত্রেই করব। তো এই মিউচুয়াল ইন্টারেস্ট, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই এগুলো হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রশাসনের আপদমস্তক পরিবর্তন করতে হবে। রাজধানীর শাহজাহানপুর এলাকায় এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নিরাপত্তা পালন করার মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয়। এলাকাবাসীর প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, গত 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে এনেছে বিএনপি। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারলে সাধারণ জনগণ ভোট দিতে পারবে। বিএনপি সরকার গঠন করতে পারলে শিক্ষা ও চিকিৎসা খাতে উন্নয়ন ঘটাবে বলে জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। গণভোটের প্রশ্নে তিনি বলেন, সাধারণ মানুষের চিন্তায় স্বাধীনতা থাকতেই পারে, তারা না ভোট দিতেই পারে। একটা লোক বসা আছে এমন জায়গায় যে যিনি প্রশাসনের সর্বস্তরের লোককে পরিবর্তন করতে পারবেন। তিনি যদি ওখানে থাকেন এবং ওনার সাঙ্গপাঙ্গরা যদি ওখানে থাকেন, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না। আমি মনে করি সরকারের এখন একেবারে সচিবালয়ের ভিতরে টপ টু বটম চেঞ্জ করা উচিত। আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, আমরা কথা বলার জন্য যুদ্ধ করছি, আমরা অধিকারের জন্য যুদ্ধ করছি। আমার নাম আর অধিকার থাকতেই পারে, এটা কিন্তু কার পৈতৃক দেশ তো না যে তার কথা আমাদের দেশে চলবে। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে 8ম দিনের আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। এদিন কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল হয়েছে বিএনপির প্রার্থীর। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন বাংলাদেশের খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে শনিবার সকালে 8ম দিনের আপিল শুনানি চলাকালে খোদ প্রধান নির্বাচন কমিশনারের সামনেই হট্টগোলে জড়িয়ে পড়েন আইনজীবীরা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে অকথ্য ভাষায় গালাগালির অভিযোগ ওঠে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে। কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহর অভিযোগ, তার আইনজীবী জহিরুল ইসলাম মুসার দিকে আব্দুল আউয়াল মিন্টু তেরে আসেন।
বলেন, এ ধরনের ঘটনায় নির্বাচন কমিশন শক্ত ভূমিকা না রাখলে ফ্যাসিজমের বিরুদ্ধে 24-এর লড়াই বৃথা যাবে। কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেরে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন, তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন উনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। এদিন শনিবার সকালে শোকজের জবাব দিতে নির্বাচন কমিশনে আসেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জানান, তুচ্ছ ঘটনায় তাকে শোকজ করা হয়েছে। অবৈধ অস্ত্র, দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে একজন অন্যজনের প্রার্থিতা বাতিলের আবেদনের শনিবার অধিকাংশ শুনানি করে নির্বাচন কমিশন। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। আসন্ন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাচ্ছেন আজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসন্ন নির্বাচনের উপর প্রভাব ফেলছে কিনা তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের উপপ্রধান ইন্তা লাসে। শনিবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এলে আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় 200 পর্যবেক্ষক মাঠে থাকবেন। আজকে দেশের 64 জেলায় 56 পর্যবেক্ষক ছড়িয়ে পড়বেন। তারা নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবেন। নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে তারা বৈঠক করবেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। নির্বাচনের দিন আমরা 200 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলা উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করব। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিরাও নির্বাচনের দিন পর্যবেক্ষণ করতে আসবেন। সব মিলিয়ে আমরা 200 জন প্রতিনিধি সেদিন কাজ করব। জুলাইয়ের নামেই জুলাই চেতনা ধ্বংসের চেষ্টার বিরুদ্ধে গণমাধ্যমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে পেশার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সিনিয়র সাংবাদিকরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রোকনুজ্জামান। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে সারা দেশ থেকে আসা সাংবাদিক নেতা ও সম্পাদকরা যোগ দেন। সম্মেলনে দেয়া স্বাগত ভাষণে নিউজ সম্পাদক নুরুল কবিরের কণ্ঠে জুলাই উত্তর গণমাধ্যমে স্বাধীন সাংবাদিকতার নতুন করে দেখা দেওয়া চ্যালেঞ্জের কথা উঠে আসে। রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে। গণ অভ্যুত্থানের সময়কার যারা কর্মী ছিলেন, সেই কর্মীদেরই নামে আমরা এই দঙ্গলগুলোকে কাজ করতে দেখছি। কেন কর্মীদের নামে? এই জুলাই যুদ্ধের নাম নিয়েই জুলাই যুদ্ধের স্পিরিটকে তারা অপমানিত করছে। সরকার, আপনি মনে রাখবেন, আপনাকে কেউ সত্য কথা বলবে না, আপনার দলীয় লোকরা বলবে না ভয়ে, এবং আপনার সরকারের ব্যুরোক্রেসি বলবে না, আপনার সরকারের ইন্টেলিজেন্স কমিউনিটি বলবে না। তারা সবসময় আপনাকে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। স্বাধীন সাংবাদিকতা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাকে সত্য কথা বলবে। দেশের প্রধান দুটি গণমাধ্যমে নারকীয় হামলার প্রসঙ্গ টেনে নিজেদের মধ্যে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বলেন সিনিয়র সাংবাদিকরা। যেই জুলাই চেতনার নাম ধরে যা দেখেছি, গরু কোরবানি দেওয়া, বিভৎস এরকম মধ্যরাতে অফিস আক্রান্ত হওয়া, আগুন দেওয়া, এটা নজিরবিহীন। এটা আমাদের যতটা আমরা অর্জন করেছি তা আমাদেরকে কলঙ্কে এবং এটা অপবাদে এবং ঘৃণায় বিশ্ববাসীর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমাদের নেই। এটা খুবই মর্মান্তিক। আমরা চাই না যে আমরা বিচ্যুত হতে, আমরা জুলাই চেতনাকে সম্মান করতে চাই, সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। যতক্ষণ পর্যন্ত এইটা আমরা দূর করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এক হতে পারবো না। বা এক থাকলেও আজকে এক থাকবো, আগামী পরশুদিন বিভক্ত হয়ে যাব। একে অপরের
পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সংহতি সহানুভূতি জানানো, এটা খুবই খুবই জরুরি। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। আর আবারও বলি যে ঐক্য, সমঝোতা এবং সংহতি এই সময়ে আগামী দিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, এটা আমাদেরকে মানতে হবে। আর যে মতের, যে চিন্তার, যে ভাবনার, যে আদর্শের হোক না কেন, সংবাদপত্র, সাংবাদিকতা এবং ব্যক্তিগত নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে। এই অন্তর্বর্তী সরকার একটি গণমাধ্যম কমিশন গঠন করেছিলেন, সংস্কার কমিশন, এবং এই রিপোর্টটি সরকার যদি বাস্তবায়ন করে তাহলে তথ্য মন্ত্রণালয়ের কোনো ক্ষমতা থাকবে না। তো এই ক্ষমতা না থাকার জন্যই তারা রিপোর্টটি বন্ধ করে রেখেছেন। এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত। এখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে। সংবাদকর্মীদের রাজনৈতিক সচেতনতার সাথে দলীয় লেজুর ভিত্তিকে পৃথক করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, ভক্তি ও জিয়ারতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। সার্বক্ষণিক চলছে কোরআন তেলাওয়াত। মৃত্যুর ১৯ দিন পরেও পরম শ্রদ্ধার সাথে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপির সাধারণ কর্মী সমর্থক ও নেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। ঢাকার পাশাপাশি ঢাকার বাইরের জেলা ও দেশের দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন বেগম জিয়ার কবর জিয়ারত করতে। এছাড়াও দল করে না, রাজনীতির সাথে জড়িত নয় এমন ব্যক্তিরাও তাদের পরিবার পরিজন নিয়ে কবর জিয়ারত করতে উপস্থিত হন জিয়া উদ্যানে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের পার্টির চেয়ারম্যান ছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের পার্টির চেয়ারম্যান ছিলেন। স্বাভাবিক এটা আমি মনে করি আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করা আমাদের জন্য দায়িত্ব। খালেদা জিয়ার মাজার শরীফে আমার মামার সাথে এসেছি, আমার ফ্যামিলির সাথে। আমরা রাজশাহী থেকে এসেছি ঢাকায়। তার পিছনে এই মূল কারণে মূলত এইটা। আর যেহেতু তারা অনেক রেসপেক্টেড পারসন, তাদের জন্য আমরা এসেছি মূলত। জানাজার দিনেও আমি ছিলাম উপস্থিত, অনেক পিছনে। জানাজার মাজারের কাছে যে আসা হয় না, এ দেখা ভালোবাসার টানে, হৃদয়ের টানে। সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে বলে জানান ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার সুযোগ এলে এবং সরকার গঠিত হলে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং তা সঠিকভাবে উপস্থাপনে পদক্ষেপ নেওয়া হবে। নবাব স্যার সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিলে আয়োজিত এক আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে কথা বলেন তিনি। শিক্ষা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। এ সময় ঢাকার উন্নয়নে নবাব পরিবারের অবদানের কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। একই সাথে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইতিহাসকে রাজনৈতিকভাবে বিকৃত করা হচ্ছে। যারা সম্মানের উপযুক্ত তাদের সম্মানিত করা হচ্ছে না বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। নবাব স্যার খাজা সলিমুল্লাহ এবং তার যে বিশাল অবদান, সেটাকে আমরা বৈজ্ঞানিকভাবে সেটাকে আমরা অ্যানালাইজ করব, সেটাকে আমরা বিশ্লেষণ করব এবং ওনার কর্মকাণ্ডের ধারা অব্যাহত রেখে ওনার যে সমাজ সেবা, ওনার যে শিক্ষা, সংস্কৃতি, সমাজ সেবা এবং ঢাকার যে বহুমুখী উন্নয়ন, ওনার যে অবদান, সেটাকে আমরা গভীর শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করি এবং আমরা আগামী দিনে এটাকে মূল্যায়ন করব এবং আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি আমরা সেটাকে গর্ব ভরে আমরা নিজেরাও যেমন চর্চা করব, দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবেও যাতে এটাকে সঠিকভাবে তুলে ধরা হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে। ক্রিকেট টি-20 বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার আগ্রহ বিসিবির। ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সাথে বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরে বিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে জটিলতা সমাধানের জন্য দুপক্ষের মধ্যে আলোচনা চলমান থাকবে জানানো হয় বিসিবির দেয়া বিবৃতিতে। মানিক মাহমুদের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে সমস্যার জট খুলতে ঢাকায় বিসিবির সাথে মিটিং আইসিসি প্রতিনিধি দলের। কিন্তু আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় নাগরিক গৌরব সাক্সেনা
ভিসা না পাওয়ায় আলোচনা ভেস্তে যেতে বসেছিল। দিনভর নানা উৎকণ্ঠার পর সাক্সেনা ভার্চুয়ালি যোগ দেন মিটিংয়ে। তবে মিটিংয়ে মেলেনি স্পষ্ট কোনো সুখবর। দুইটি প্রস্তাব তুলে ধরে বিসিবি: গ্রুপ পরিবর্তন করা ও শ্রীলঙ্কার ভেন্যুতে খেলা। রাজধানীর একটি হোটেলে দুপক্ষের আলোচনায় নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ। গ্রুপ সিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপালের সাথে আছে বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলোর সূচি ভারতের বিভিন্ন ভেন্যুতে। অন্যদিকে গ্রুপ বিতে আছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় এই গ্রুপের সব ম্যাচ হবে শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুতে। গ্রুপ বি থেকে জিম্বাবুয়ের সাথে গ্রুপ সির বাংলাদেশের জায়গা বদল হলে দুটি গ্রুপে বৈশ্বিক ভারসাম্য বজায় থাকবে। টুর্নামেন্ট শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি থেকে। সভায় বিসিবি, খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যম কর্মী ও অন্যান্য সংশ্লিষ্টদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বিগ্নের বিষয়টি তুলে ধরে। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কা ম্যাচ আয়োজনে আবারও আনুষ্ঠানিক অনুরোধ জানায় বিসিবি। সভায় আইসিসির পক্ষে জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনার সাথে ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার এফ গ্রেভ ছিলেন। বিসিবির পক্ষে আলোচনায় ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন, পরিচালক ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। বিসিবি ও আইসিসি দুপক্ষই আলোচনা অব্যাহত রাখতে সম্মত থাকে। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। অতীতে দিনের আলোতে ব্যাংক ডাকাতি হয়েছে জানিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড না হয় সে বিষয়ে সতর্ক থাকতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্ট সাফা কনফারেন্সে তিনি এমন আহ্বান জানান। নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে। টেকসই প্রতিবেদন ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর দূরবর্তী ধারণা নয়, এটি এরই মধ্যে অর্থনৈতিক মূল্য সৃষ্টির পরিমাপ ও প্রকাশের কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে বলে মনে করেন সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা। সম্মেলনে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান থেকে প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা ভবিষ্যৎ পেশা হিসেবে এআই ও টেকসই প্রতিবেদন নিয়ে আলোচনা করেন। We all are aware that for 15 years a humongous amount of money has been siphoned off from our country. Much of it was done in what I would say bank robbery in broad daylight. But a significant part was also the result of manipulation of accounting. With so many top accountants of the country before me, I would urge your collaboration so that this doesn't happen in future and we can come back to a different path. অযথা হর্ন না বাজাতে অনুরোধ জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রায় তিনি এসব কথা বলেন। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে শোভাযাত্রাটির আয়োজন করা হয়। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন করেন তারা। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে হবে, এজন্য গণমাধ্যমের সহায়তা চান তিনি। দেশের বৃহৎ জনগোষ্ঠীকে বধির হওয়ার হাত থেকে রক্ষা করতে গাড়ির হর্ন না বাজানোর অনুরোধ করেন পরিবেশ উপদেষ্টা। এছাড়াও আতশবাজির জন্য একটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়ার ঘোষণাও দেন তিনি। শোভাযাত্রাটি ফার্মগেট, কারওয়ান বাজার, সার্ফোয়ারা ঘুরে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে গিয়ে শেষ হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, অন্তর্বর্তী সরকার এসেছে রক্তের উপর দিয়ে। রাষ্ট্র বিনির্মাণে সংস্কার করা না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, এটি কোনো দল বা গোষ্ঠীর এজেন্ডা নয়। জুলাই সনদ ভবিষ্যতের পথরেখা। জনমতের বাইরে গিয়ে পলাতক শেখ হাসিনা একক ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। এ সময় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কিনা তার নিষ্পত্তি হবে এবারে গণভোটের মাধ্যমে। গণভোট দেশের সকল মানুষের এজেন্ডা। যে সরকার প্রতিষ্ঠিত হলো রক্তের উপর, যে সরকার তার এজেন্ডা হিসেবে বলল যে আমি সংস্কার করব, রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো, তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসে থাকতে পারে? আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন,
এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। গণভোট 2026 আমরা জানি এটা দেশের মানুষের এজেন্ডা, দেশের সকল মানুষের এজেন্ডা, সুতরাং এটা ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আল্লাহ না করুক কোনো কারণে যদি এটা ব্যর্থ হয় তাহলে কি হবে? এটার অ্যান্সার খুব সিম্পল, ফ্যাসিবাদ ফিরে আসবেই এবং দ্রুততম সময়ে আসবে। ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, মানুষ হিসেবে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই তার রাজনীতির মূল দর্শন। শনিবার সন্ধ্যায় রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামীতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিএনপি কিংবা অন্য কোনো দলের নাম ব্যবহার করে অবৈধ স্থাপনা, ফুটপাত দখল কিংবা চাঁদাবাজি করলে কঠোরভাবে তা দমন করা হবে। এলাকার সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়ে বিএনপির এই প্রার্থী বলেন, দিনরাত যে কোনো সময় নারী, শিশু, বয়স্ক সহ সকল নাগরিক যেন নিরাপদে চলাচল করতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে তা নিশ্চিত করা হবে। রাস্তার উপরে বা অন্য রাস্তার উপরে অবৈধ স্থাপনা বা দোকানদারদের থেকে চাঁদাবাজি বা ফুটপাত দখল করা বা এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত হয়েছেন বা আমাদের নাম, দলের নাম অতীতে ব্যবহার করেছেন বা অন্য যে কোনো দলের নাম যদি আগামীতে ব্যবহার করা হয়ে থাকে, সেটা আমরা অবশ্যই, আমি যদি দায়িত্বশীল জায়গা থেকে চিন্তা করি, অবশ্যই সেটাকে আমি কোনোভাবেই অ্যালাউ করবো না। এবং আমাদের এই এলাকা যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে, দিনের রাতের যে কোনো সময় মা বোনেরা, ভাইয়েরা, ছোট শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারে, মুরব্বীরা যাতে চলাফেরা করতে পারে, সেটা অবশ্যই নিশ্চিত করা হবে। এটার অন্য কোনো ব্যতিক্রম বা ব্যত্যয় অবশ্যই হবে না, এতটুকু আপনারা আমার থেকে নিশ্চয়তা পেতে পারেন। রাজধানীতে এক অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুকমল বড়ুয়া প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে কঠিন পরিশ্রম করে জাতীয় পর্যায়েও প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শনিবার শিক্ষাবিদ ও বৌদ্ধ তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। এতে আলোচকরা বলেন, ডক্টর সুকমল বড়ুয়া প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে কঠিন পরিশ্রম করে জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি শুধু শিক্ষকতাই নয়, সমাজের নানা ক্ষেত্রেও তার পাণ্ডিত্যের যথেষ্ট অবদান রেখেছেন। তার অর্জন তাকে অহংকারী করেনি বলেও মন্তব্য করেন তারা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ধর্মসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজউদ্দিন আহমদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ, ঢাকায় শ্রীলঙ্কার হাই কমিশনার ধর্মপাল ভিরাকড্ডি ও শঙ্খরাজ ভদন্ত, প্রজ্ঞানন্দ মহাথেরো সহ অন্যান্যরা। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, স্বাধীনতার সার্থকতা রক্ষা ও জুলাই যোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে দেশে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। শনিবার রংপুর RDR-এ সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে তিনি কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর শহীদউদ্দিন আহমেদ বলেছেন, প্রকৌশল, তথ্য প্রযুক্তি সহ সব খাতে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত উদ্যোক্তা তৈরি। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 2 দিনব্যাপী টেকনোভার্স 2026 অনুষ্ঠানমালার সমাপনীতে তিনি কথা বলেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। দেশে বিচার বহির্ভূত হত্যা ও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি, উল্টো মব ভায়োলেন্সের নতুন সংস্কৃতি গড়ে উঠেছে বলে মত বিশিষ্টজনদের। বিকালে রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। রাজধানীতে শুরু হলো মাসব্যাপী 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026। ওরা মিল্ক পুষ্টির আয়োজনে জেনারেল প্যাভিলিয়ন 7কে নান্দনিকভাবে সাজানো হয়েছে। এই প্যাভিলিয়নে ওরা মিল্ক পুষ্টির পাশাপাশি দর্শনার্থীরা পাবেন সিলন চা, স্টারশিপের বিভিন্ন বেভারেজ পণ্য এবং আবুল খায়ের গ্রুপের স্ন্যাক্স ও ক্যান্ডি সামগ্রী। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ অফার ও আকর্ষণীয় প্যাকেজ, যেখানে সাশ্রয়ী মূল্যে ওরা মিল্ক পুষ্টি সহ বিভিন্ন পণ্য কেনার সুযোগ ও দারুণ সব গিফট জেতার সুযোগ।
এদিকে দর্শনার্থীদের মন ভালো করার প্রত্যয় নিয়ে পূর্বাঞ্চলে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড পোলার আইসক্রিমের নান্দনিক প্যাভিলিয়ন। এবারও পোলার তাদের জেনারেল প্যাভিলিয়ন 14কে সাজিয়েছে বর্ণিল সাজে ও ব্যতিক্রমী ডিজাইনে। মাস জুড়ে পোলার আইসক্রিম প্যাভিলিয়নে রেগুলার সব মজার আইসক্রিমের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে নতুন অ্যামেজিং ফ্লেভারের এক্সক্লুসিভ সব আইসক্রিম, এক্সাইটিং বিয়ার গেমস, আইসক্রিম অভিযান ও বিভিন্ন অ্যাক্টিভিটিস সহ ফ্যান্টাসি কিংডমের 50% ডিসকাউন্ট কুপন। ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 12,000 কোটি টাকা। এক বছরেই এগুলোর আমানত বেড়েছে 3,700 কোটি টাকা। এছাড়া ইসলামী ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 1,83,000 কোটি টাকা। শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপশাখা ব্যবসায়ী উন্নয়ন সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হুসাইন ও ডক্টর এম কামাল উদ্দিন জসিম। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহবুব আলম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও 271টি উপশাখার ইনচার্জরা অংশ নেন। শনিবার রাজধানীর একটি হোটেলে মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2026 অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। সম্মেলনে ব্যাংকের 153টি শাখার প্রধান, 48টি উপশাখার ইনচার্জ, উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধানরা সহ ঊর্ধ্বতন নির্বাহীরা অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান 2026 সালে ব্যাংকের সার্বিক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। ঢাকা জেলা জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা হয়েছে সাভারে। ব্যাংক কলোনিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। রাজধানীর ভাটারায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ না করলে দেশের কখনোই উন্নতি হবে না। গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। বরাবর এলাকায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদল নেতা রিয়াজ মাহমুদ তালুকদার। প্রধান অতিথি ছিলেন গাজীপুরে 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মুজিবুর রহমান। বাংলাদেশ দলিল লেখক সমিতি দিনাজপুর জেলা শাখার সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন সমিতির চেয়ারম্যান আলহাজ এম এ রশিদ। প্রধান বক্তা ছিলেন সমিতির মহাসচিব KS হোসেন টমাস। এতে দলিল লেখকদের 7 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার। কৌশলের নামে গুপ্ত সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি, বলেছেন তারেক রহমান। কাঁদলেন গুম খুনের শিকার পরিবারগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা শুনে, আশ্বাস দিলেন পাশে থাকার। ইসির আপিল শুনানিতে হট্টগোল, কুমিল্লায় হাসনাতের মনোনয়ন বৈধ, বাতিল মঞ্জুরুলের। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে ইইউ প্রতিনিধি দল। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের ঐক্য সংহতি বজায় রাখতে হবে, গণমাধ্যম সম্মেলনে বলেছেন সিনিয়র সাংবাদিকরা। ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতার আর সুযোগ নেই, বলেছেন মামুনুল হক। জোট ভাঙনে দুষলেন নিজেদের ব্যর্থতাকেই। সব দলের জন্য জোটের দ্বার উন্মুক্ত, জানিয়েছে জামাত। ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। আইসিসি প্রতিনিধি দলের সাথে বিসিবির বৈঠক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।